নমস্কার। ফোর্থ ওয়ালের আজকে এক বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাই। আমরা যেরকমভাবে আপনাদের কমিট করেছিলাম যে ফোর্থ ওয়ালে আমরা সবসময় চেষ্টা করব সেরকম মানুষদের কথা জানতে, যেটা দুর্ভাগ্যবশত আমরা কম জানি কিন্তু আমাদের জানা উচিত ছিল। আজ তেমনই একজন মানুষের কথা জানবো এবং আমি খুব বিশ্বাস করি যে কোনো মানুষকে জানতে গেলে তা ভালোভাবে জানা দরকার এবং ভালোভাবে জানার জন্য যাদের সঙ্গে কথা বললে কোনো মানুষকে সবথেকে বেটার জানতে পারা যায় তারা অবশ্যই তার একদম কাছের মানুষ ছাড়া, তার বাড়ির মানুষ ছাড়া। আজকে আমরা জানবো যে কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব যার কথা আমরা শুনেছি কিন্তু আমরা আমাদের প্রজন্ম সেভাবে তার সম্পর্কে খুব কম জেনেছি, অসিত মুখোপাধ্যায়ের কথা। তো আজকে একদম আমাদের ফাদার্স ডে স্পেশাল এপিসোডে আপনারা তার সম্পর্কে যতটুকু কথা তুলে ধরতে পারবো সেই চেষ্টাই করব এবং সেই জন্য আমরা একদম তার সুযোগ্যা ৩ কন্যার কাছে উপস্থিত। তো আমরা একদম দিদি সেজুতি দিয়ে আপনাকে দিয়ে আমি শুরু করব যে আমরা সবথেকে বড় কথা যে জায়গাটায় বসে আছি এই জায়গাটাও আপনারা বাবার নাম নিয়ে একটা একাডেমি করেছেন ইনস্টিটিউটের মতো করে, এবং সেইখানে আপনারা অনেক কিছুভাবে চেষ্টা করছেন কালচারটাকেই প্রমোট করতে। তো যে মানুষটাকে ঘিরে এত কিছু, তো সেই মানুষটা তো এখনো রয়েই গেছেন সব কিছুর মধ্যে। একটুখানি যদি বাবার সঙ্গে আপনাদের কিছু কথা যেভাবে আপনারা দেখেছেন সেটা একটু বলেন। প্রথমে একটু পরিচয় করিয়ে দিই, আমি সেজুতি, আমার দিদি মণিদীপা আর বোন সোহিনী। তো মানে সত্যি খুব অবাক লাগছে, কারণ বাবা চলে গেছে 25 বছর হয়ে গেছে। 25 বছর পরে আজকে বসেছি আমরা বাবাকে নিয়ে কিছু কথা বলতে। আমি কোথাও সেভাবে বাবাকে নিয়ে কিছু বলে উঠতে পারিনি। তার একটা বড় কারণ, বাবা নিজেকে ভীষণ আড়ালে রাখতেই পছন্দ করতেন, কখনোই নিজেকে খুব প্রকাশ করতে চাইতেন না। তাই আমরা যা কিছু করি তাতেই মনে হয় যে বাবা থাকলে অসন্তুষ্ট হতো না, তো এইরকম একটা ভাবনা কোথাও আসে। তাই এর আগে আমি অনেক ইন্টারভিউ দিয়েছি, অনেক জায়গায় বলেছি, বিভিন্ন বিষয় নিয়ে বলেছি, কিন্তু বাবাকে নিয়ে হয়তো এক আধটা লেখা লিখেছি, তার বেশি কিছু আর করা হয়নি। তাই আপনি যখন বললেন যে বাবাকে নিয়ে বলার, তো খুব অন্যরকম একটা আবেগ কাজ করছে। আর আজকে এমন একটা দিন, ফাদার্স ডে, আমার মনে হয় আমাদের তিনজনের কাছে এভরিডে ইজ ফাদার্স ডে। একদম, কারণ বাবা চলে গেছে, 25 বছর হয়ে গেছে ঠিকই, কিন্তু প্রতি মুহূর্তে বাবা ভীষণভাবে রয়ে গেছে। আমার যাপনে তো রয়ে গেছেই, কারণ এই থিয়েটারের ভূতটা বাবাই ঢুকিয়ে দিয়ে গিয়েছিল। এখন বুঝছি সেটা এতটাই জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে, সেটাকে বাদ দিয়ে আর ভাবতে পারি না। তো মানে আমাদের পথ চলাটা, আমরা যদি শুরুটা বলি, তো এই বাড়িতেই, মনোহরপুকুরের এই বাড়িতেই আমরা বড় হয়েছি। তো আমাদের যা কিছু এই বাড়িতেই তার শুরু, সেই জন্য এই বাড়িটাও কোথাও একটা, আর এই ঘরটা ছিল বাবার বেডরুম। তাই সব মিলিয়ে কিরকম বাবা আরো ভীষণ রকম ঘিরে আছে মনে হচ্ছে, এই মুহূর্তটাই ভীষণ অন্যরকম লাগছে। তো আমাদের ছোটবেলাটা যদি বলি, একটু বল ছোটবেলার কথা। ছোটবেলার শুরুতে কিন্তু বাবাকে আমরা প্রচন্ড ভয় পেতাম, যেহেতু বাবা একটু রাশভারী ছিলেন। তারপর যেমন যেমন আমরা বড় হলাম, বাবার সাথে একটা খুব সুন্দর বন্ধুত্ব, মানে এবং সেই বন্ধুত্বটা কিন্তু অনেকটাই রিহার্সাল রুমে গিয়ে হয়েছে। মানে বাবাকে দেখে, বাবার কাজ বুঝে, বাবা এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, তিনি কখনোই বাড়িতে কোনো রকম, সে যে বাইরের জগতে কি ছিলেন সেটা বাড়িতে কখনো আনেনি। বাড়িতে যখন ঢুকেছেন আমাদের বাবা, কাজী সেভাবে আমরা বাইরের জগতে বাবার যে প্রচারটা ছিল, যে নামটা ছিল, সেটা যখন আমরা থিয়েটার করতে গেছি তখনই বুঝেছি। এবং বাইরের জগতের যেমন ভালোটাও কখনো আনেননি, বাইরের জগতের কোনো রকম মানে কিছু কিছু নেগেটিভ দিকও তো থাকে, সেটাও কখনো ঘরের ভিতর আনেননি। মানে সেগুলো সবই আমরা কিন্তু, মানে খারাপ দিকটা আমরা বলবো দেখেছি আমরা বাবা মারা যাওয়ার পর। মানে বাবা একজন ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতেন সবসময়, কাজে বাইরের কোনো ঝড়ঝাপটা কখনো আমাদের গায়ে লাগেনি, কখনোই না, এবং পরিবারে কারোরই গায়ে লাগেনি। মার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। তো আস্তে আস্তে আমরা যেমন বড় হলাম, তখন বাবার সাথে রিহার্সালে যেতাম, এবং তখন আস্তে 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 করে একটা অন্যরকম
ডাইমেনশন রিলেশনশিপে। তখন বাবার সাথে আস্তে আস্তে আমরা অনেক খোলামেলা ভাবে মিশতে শিখলাম। মানে প্রথমে যে ভয়টা ছিল, শুধু বাবা, এবং বাবা সবসময় বলতেন যে আমার সবসময় একটা দ্বন্দ্ব, এবার অনেক সময় থিয়েটার শো করতে হতো, তখন পরীক্ষা চলছে, আচ্ছা আমার সবসময় একটা বাবা আমি আর ডিরেক্টর আমি একটা দ্বন্দ্ব চলে, তো সেটা চলতো বাবার। মানে ও যেটা বলতে চাইছে যে বাবাকে তো সন্তান একভাবে দেখে, একদমই। কিন্তু আমরা বাবাকে বোধহয় আরো বেশি করে দেখতে পারলাম, সেখানে থিয়েটারও একটা বাহন ছিল। তো সেই জায়গা থেকে বোধহয় আরো বেশি করে যখন রিহার্সালে যেতাম তখন দেখতাম বাড়ির বাবা আর রিহার্সালের বাবা এক নয়। ওখানে কিন্তু আমাদের সবার, মানে আমরা যেহেতু অসিত মুখোপাধ্যায়ের মেয়ে, তার জন্য আমরা আলাদাই, ব্যাপারটাই ছিল। দলের সবাই যেরকম আমরাও সেখানে গিয়ে ওই রকমই ছিলাম, এবং সকলের সাথে, মানে ধরুন দলের কারোর জন্মদিনে আমার মা পায়েস বানাচ্ছেন, তখনকার সময়টাই তো অন্যরকম ছিল। একদম, তখনের ব্যাপারটা একদম আলাদা রকম ছিল। থিয়েটারের চর্চাটা অন্যরকম ছিল, এখনকার মতো একটা প্রযোজনা ভিত্তিক বসা ছিল না, যেহেতু গ্রুপ থিয়েটারের একটা বসা, রেগুলার একটা বসা, তো সেই জায়গায় সবটাই একটা পরিবারের মতো। আমাদের এই বাড়িতে কখনো সেট তৈরি হতো, থিয়েটারের মানে ছেলেমেয়েরা আসতো, দলের ছেলেমেয়েরা আসতো আমাদের কাছে, তারা এই কাকু জেঠু এরকম সম্পর্কের ছিল। কারণ সত্যি কথা বলতে বাবা খুব বেশি যে আত্মীয়দের সাথে খুব যোগাযোগ রাখতেন তেমনটা নয়, তাদের সাথেই কথা বলতে পছন্দ করতেন যারা থিয়েটার নিয়ে কথা বলে। তো সবার তারাই আত্মীয় হয়ে উঠেছিলেন। একদম। তো সেই জায়গা থেকে বাবার খুব গম্ভীর এরকম দুর্নামও ছিল যে বিশেষ মেশে না, কিন্তু আমরা বুঝতাম আসলে একটা মানুষ সারাদিন থিয়েটারটার মধ্যেই বাঁচে। এবার সেটা ছিল ঠিকই, কিন্তু বাবা কিন্তু সবসময় নিজের কর্তব্য করে গেছেন। মানে বিজয়ের পর বাবার যেখানে গুরুজন তাদের বাড়ি দেখা করা সেগুলো করেছেন। হ্যাঁ, হয়তো ডেইলি বেসিসে ফোন করে যে সেইটা করেননি কখনো আত্মীয়দের সাথে। তো আমার সাথে আসলে ওদের এজ ডিফারেন্সটা একটু ছিল, সুতরাং আমার বাবার সাথে আমি ফার্স্ট চাইল্ড ছিলাম, তো বাবা খুব প্রিয় আমি ছিলাম। এবং কি হয়, আমি আর আমার জাতুতো বোন আমরা মোটামুটি পিঠুপিঠি ছিলাম। আচ্ছা। তো আমরা বাবাকে ভীষণ ভয় পেতাম। বাবা খুব গম্ভীর থাকতেন, বাড়িতে খুব কম কথা বলতেন। ও যেরকম বললো, বাবা খুব রাশভারী ছিলেন। তো সকালে উনি অফিস চলে যেতেন, বিকেলে ফিরে রিহার্সাল চা খেয়ে রিহার্সালের জন্য চলে যেতেন। সুতরাং ওই যেটুকু সময় আর কি থাকতেন, উনি ওই বই পড়া, থিয়েটারের পাঠ পড়া, এবং রাস্তায় হাঁটতে হাঁটতে যেতেন, রিহার্সাল রুমে পাঠ বলতে বলতে যেতেন। মানে এরকমও এরকমই দিন যেত আর কি বাবা। তো সেই সময় আমি আর আমার জাতুতো বোন আমরা একটু বাবাকে একটু ডিস্টেন্স, একটু ভয় পেতাম। ওদের সাথে যেরকম একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গিয়েছিল রিহার্সালস করতে গিয়ে, থিয়েটার করতে গিয়ে, তো আমাদের দুজনের একটু বাবা আসছে মানে একটা ইয়ে ছিল। কিন্তু বাবা কোনোদিন জোরে কথা বলা, বকা এসব কিছুই করতেন না। সেটা মার একটা খুব অস্ত্র ছিল। মা বলতো এটা করেছো, আচ্ছা বাবা আসো। ওই কথাটা শুনলেই আমরা ভীষণ আর কি ভয় পেয়ে যেতাম। কিন্তু এই যে দিদি যেটা বললেন যে যেহেতু বাইরের ব্যাপারটা উনি ঘরে আনতেন না, সেটা পজিটিভিটি ব্যাপারটা তো সবসময় থাকে, কিন্তু নেগেটিভিটিটা আনতেন না, বা বাইরের কাজটা বাইরে রাখতেন। কিন্তু কোনো একটা ভাবে যেটা আমরা অনেকেই বলতে শুনি যে শিল্পী হলে, শিল্পীদের বাড়িতে, সেটা তার স্ত্রী হন বা স্বামী হন কি তার সন্তানরা, তারা অনেকটাই তাকে পাওয়ার জায়গা থেকে বঞ্চিত হন। যেটা আপনারাও বললেন যে মানে বাড়িতে থাকাকালীনও তো সেই পড়াশোনা কি নাটকের চর্চা সেটাই হতো। তো সেইটা নিয়ে কখনো মানে ছোটবেলায় বাবার প্রতি অনেকের হয় না যে একটা অভিমান থাকে, সেটা মানে কখনো কি ছিল যে আমরাই তো সেই টাইমটা পাচ্ছি না? আমরা যখন প্রত্যেক বছর বাবাদের বেড়াতে, আমরা বাইরে যেতাম, বেড়াতে যেতাম, সেখানে বাবা একদম অন্যরকম, মানে বছরে দুবার আমরা বেড়াতে যেতাম, সেখানে তো একদম ফুল ফ্লেজেড বাবাই বাবা, মানে তো হ্যাঁ একদম ফুল ফ্যামিলি টাইম সেগুলো। কিন্তু আমাদের মনে হয়নি, আর আমরা বোধহয় যেহেতু মাও চাকরি করতেন, ফলে আমাদের বোধহয় ছোট থেকে ওটা অভ্যেসই ছিল যে বাবা বা মাকে এই সময়টা পাওয়া যাবে। এবার যত দিন গেছে, মানে আমরা যত বড় হয়েছি তত দেখেছি বাবার থিয়েটারের মধ্যে ঢুকে যাওয়াটা ক্রমশ হয়েছে।
ফলে ছোটবেলাটা কিন্তু আমাদের স্কুলে প্যারেন্ট টিচার মিটিং হলেও বাবা, আমাদের স্কুলের যাবতীয় যা কিছু সবকিছু বাবা, পড়াশুনোর ব্যাপার সবকিছু বাবা, থিয়েটার দেখাতে নিয়ে যাবে বাবা, এগুলো সব বাবাই ছিল। সিনেমা দেখাতে নিয়ে যেতেন, ভালো ভালো ইংরেজি ছবি আমাদের ছোটবেলায় যখন আসতো বাবাই আমাদের নিয়ে যেতেন। মানে ফাস্ট ফরওয়ার্ড দেখে কি শিখলে কি বুঝলে সেটার আলোচনা হওয়া, এগুলো সবেরই জায়গা ছিল বাবা। কিন্তু ক্রমশ যত বড় হয়েছি তত দেখেছি বাবা যেন ডুবে যাচ্ছেন একদম থিয়েটারটার মধ্যে। এবং বাবা মোটে 63 বছর বয়সে চলে গেছে। শেষ 7-8 বছর বাবা তো চাকরিও ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েছিলেন যাতে পুরো সময়টা থিয়েটারে দিতে পারেন। আর সেই সময়টা আমরা দেখেছি একটা মানুষ সম্পূর্ণ ডুবে আছে। মানে আমরা যে সময়টার কথা বলছি ওই সময়টাই, যে রিহার্সাল থেকে ফিরছি সুরতীর্থ, মানে আমাদের গড়িয়াহাট যাওয়ার পথে সুরতীর্থ বলে একটা বাড়ি আছে, স্কুল, সেটাতেই রিহার্সাল হতো। এবার সেখান থেকে ফিরছি বাবার সাথে রিহার্সাল থেকে, তখনও কিন্তু বাবা পাঠ বলতে বলতে আসছে। এবং বাড়িতে এসে হয়তো মা একটা কিছু নিয়ে কোনো একটা উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, মা হয়তো কিছু একটা বলতে গেল, দেখলো বাবা পাঠ বলতে বলতে উপরে চলে এলো। সুতরাং একটা মানুষ তখন সম্পূর্ণ ডুবে গেছেন থিয়েটারে। সেটা এসছে অনেকটা পরের দিকে, কিন্তু আমাদের ছোটবেলাটা যখন আমরা বড় হচ্ছি তখন কিন্তু পুরোপুরি বাবার সঙ্গ এবং বাবার, আমাদের ধরুন এই যে বই পড়ার অভ্যেস বা পাড়ার শরৎ স্মৃতি পাঠাগারে কবিতার কম্পিটিশন হবে, নাম দিতেই হবে বাধ্যতামূলক, মানে সেটা গিয়ে দেখতাম, আমরা বলতাম না আমরা নাম দেবো না, কিন্তু আমাদের জোর করে নাম দেওয়ানো হতো। তারপরে গিয়ে দেখতাম বাবা সেখানে জাজ, এবং বিশ্বাস করুন ও একবার ফার্স্ট হয়েছিল, আমি কোনোবার কিছু হতে পারিনি, কারণ বাবা একেবারেই আমাদের প্রথম দ্বিতীয় করার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করেনি। সুতরাং এই সব কিছুই, থিয়েটার দেখা, সিনেমা দেখা, কবিতা পড়া, গান শোনা, সবকিছুই কিন্তু বাবার কাছ থেকেই পাওয়া। মা পুরো সংসারটা আগলে রাখতেন, সংসারের বাকি যাবতীয় যা কিছু সামলাতেন, আর বৌদ্ধিক ব্যাপারটা সবটাই বাবার সূত্রে আমাদের পাওয়া। আর এই যে জিনিসটা যেটা হয় যে বাবা যখন এরকম হন বা বাড়ির যে কোনো কাউকে, মা বাবার মধ্যে কেউ একজন এরকম হন, তখন তো এই যে তারা ডুবে যাচ্ছেন একটা কাজের মধ্যে। এবং আমি স্যারের একটা ইন্টারভিউতে শুনছিলাম যিনি বলছেন যে টাকা আসা তো পরের কথা, টাকা যায়, যে টাকা যায় তাতে একটা মেয়ের বিয়ে হতে পারত। তো সেই এই যে এইরকম ভাবে যে টাকা যাওয়া, সেটা নিশ্চয়ই আপনি পরে থিয়েটারে এসে বুঝেছেন যে সেটা হয়তো একটা অমোঘ টান, যে একবার ঢুকলে সেখান থেকে বেরোনো কত কষ্টের। কিন্তু এই যে থিয়েটার টাকা দেয় না, আমাদের স্পেসিফিক্যালি বাংলায় থিয়েটারে টাকা চলে যায়, এই জায়গা থেকে কি এরকম কোনো গাইডেন্স ছোটবেলা থেকে পেয়েছেন যে থিয়েটার তোমরা করো বা যাই করো, প্যারালালি কেরিয়ারটাকে অন্য একটা জায়গায় প্রতিষ্ঠা, এই ব্যাপারটা কি ছিল? এটা একদম ছিল, কারণ আমি থিয়েটার নিয়েই পড়াশোনা করতে চেয়েছিলাম একসময়, কারণ অলরেডি বাবার ওই থিয়েটারের বুকটা ভেতরে ঢুকে গেছে। তো তখন বারবার বলতাম যে আমি থিয়েটার নিয়েই পড়াশোনা করি, কোনো থিয়েটার ইনস্টিটিউটে ভর্তি হই, কিন্তু তখন বলেছিল যে না, থিয়েটার তোমাকে পেটের ভাত দেবে না, সুতরাং তুমি আগে পেটের ভাতের ব্যবস্থা করো, তারপরে থিয়েটার করো। তো আমার ক্ষেত্রে সেটা খুব কাজে দিয়েছে বলবো, কারণ আমি অধ্যাপনা করি। এবার ওটাও আমার কোথাও একটা, এই থিয়েটার আমাকে ওই আমার প্রফেশনেও খুব সাহায্য করে মনে হয়, কারণ আমরা যখন প্রতিদিন অভিনয় করি সেটা তো একটা পারফরমেন্স, এবং কোনো কোনো দিন মনে হয় অভিনয়টা বেশ ভালো হলো, আজকে যেন দর্শকের কাছে পৌঁছতে পারলাম। আবার কোনো কোনো দিন মনে হয় না, আজ ঠিক জমলো না, কমিউনিকেশনটা তৈরি হলো না। সেরকম ক্লাস নেওয়ার ক্ষেত্রেও সেটা হয় যে কোনো কোনো দিন ক্লাসটা নিয়ে বুঝতে পারি পালসটা, যে ছেলে মেয়েদের কাছে আজকে পৌঁছতে পারলাম, আর কোনো কোনো দিন মনে হয় না আজকে ঠিক জমলো না। তো আমার কিরকম মনে হয়, এই থিয়েটার আর পড়ানো আমার কাছে পরিপূরক হয়ে গেছে। তো আস্তে আস্তে এবার আমি থিয়েটারের পড়াশুনোটাও একটু, থিয়েটারের পড়াশুনো বলতে থিয়েটারের ট্রেনিংয়ের দিকে একটু যেতে চাইছি, কারণ অনেকদিন থিয়েটার করলাম। তো এবারে বারবারই মনে হচ্ছে যে কিছু তো দিয়ে যেতে হবে, থিয়েটার আমাকে অনেক কিছু দিয়েছে, তো সেই কিছু দিয়ে যাওয়ার ক্ষেত্রে ভাবছি পরের একটা প্রজন্ম তো তৈরি করতে হবে, থিয়েটারের ভালো লাগাটা তৈরি করে যেতে হবে। তো আমার কলেজে ধরুন একটা ড্রামা ক্লাব আছে, সেটাই আমরা খুব অ্যাক্টিভলি কাজ করি। আমার অনেক ছাত্রছাত্রী তারা থিয়েটার করছে, তারা বিভিন্ন মিডিয়ায় কাজ করছে, কেউ সিরিয়াল করছে, আচ্ছা, কেউ হয়তো রেডিও জকির কাজ করছে। তো সেই ড্রামা ক্লাবেই কিন্তু তাদের প্রথম ওই স্ফুরণটা হয়েছিল। তো সেই জায়গা থেকে এখন আমার মনে হচ্ছে ওই টিচিংটা কোথাও আমাকে এই থিয়েটারটার বিকাশেও সাহায্য করছে।
তো সেই জায়গা থেকে বাবার সাজেশনটা খুব কাজে লেগেছে আমার জীবনে, কারণ দুটোই খুব চালিয়ে যেতে পেরেছি আর কোথাও পরিপূরকও হয়েছে দুটো। আর আপনাদের সবসময় বলতেন যে পেটের জন্য একটা চাকরি বা কাজ খুবই জরুরি, এবং মনের জন্য তোমার যেটা ভালো লাগে সেটা করবে, কিন্তু সেটা মনের জন্য। কাজে এই দুটো যেন সবসময় থাকে। ওরা যেমন থিয়েটারটা করেছে, গান করেছে, আমি ছোট থেকেই নাচ শিখতাম সিএ। আচ্ছা, বাবাই আমাকে নিয়ে গিয়ে ভর্তি করেছিলেন, এবং ছোট থেকে বাবা আমাদের ভীষণ সারপ্রাইজেস দিতে ভালোবাসতেন। সমস্ত কিছু, এই যে আমরা বেড়াতে যাব, কোথায় যাব, বা আমরা যখন গাড়ি কিনবো, সেটাও একটা আমাদের পাড়ায় আমাদের বাড়িতে ফার্স্ট টেলিভিশন আসে যখন প্রথম 1975-এ ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। বাবা, আমি স্কুলে যাব, বাবা আমাকে বলতেন, আমরা স্কুল বাসে ট্রাভেল করতাম। আচ্ছা, তো বাবা আমাকে বললেন, আমি তখন টেবিল টেনিস স্কুলে খেলতাম, বাবার সাথে বাড়িতে আমরা মেঝেতে প্র্যাকটিস করতাম, বাবা আর আমি বসে টেবিল টেনিস খেলাতে বাবা। তো বাবা আমাকে বললেন যে এই যে টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ হচ্ছে, কত বড় বড় সব প্লেয়াররা আসছে, যদি একটা টেলিভিশন থাকতো বল, বাড়িতে কি মজা হতো না, আমরা দেখতে পেতাম। হ্যাঁ, সে তো বটে। এবং আমি স্কুল থেকে যখন ফিরছি, ওখানে দেখছি একটা ছাতে একটা অ্যান্টেনার মতো, তখন তো এটাই দেখলে আমরা কত কিছু বুঝতাম। এবার দৌড়তে দৌড়তে বাড়ি এসেছি, যে কি ব্যাপার, এসে দেখি টেলিভিশন এই নিয়ে এসেছে। বললাম না, বল বাড়িতে দেখতে কিরকম ভালো লাগবে সেই জিনিসটা। মানে বাবা সব সময়, এবং আমরা যে আমার হাজবেন্ড, যখন আমার বিয়ের পর আমার হাজবেন্ড এর সাথে বাবার একটা ভীষণ ক্লোজ কমিউনিকেশন হতো। বাবা বলতেন, স্বপন ওদের সাথে খুব ক্লোজ অ্যাসোসিয়েটেড ছিল। তো বাবা বলতেন যে এবার কোথায় বেড়াতে যাওয়া হবে, পালসটা বোঝো, কোন দিকে যাওয়া হবে। স্বপন ওদের সাথে কথা বলতে বলতে তারপরে বলতো যে এখানে যাবো, ওখানে যাবো। বললো ঠিক আছে বলে বাবা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে নিতেন, টিকিট করা সমস্ত করে টরে তারপরে বলতেন যে এবার ভাবছি, ঠিক উল্টোটা বলতেন যে আমি হয়তো অন্য জায়গায় যাবো। তখন আমরা না না, আমরা তো ভেবেছিলাম এখানে যাবো, ওই যাবো। তো বাবা ভীষণ আমাদের এরকম সারপ্রাইজেস দিতেন সব কিছু সময়, এগুলো খুব আমাদের। আর এই যে যেটা বললেন যে সারপ্রাইজ দেয়া, এটা তো এখনকার দিনে প্রায় নেই বললেই চলে। এখন তো মানে সময়ই পাওয়া যায় না মোবাইলের বাইরে। তো এইরকম জায়গা থেকে এই যে সারপ্রাইজ পাওয়া বা কিছু একটা জায়গাতে তৈরি হয় যে সেই মানুষটা যিনি নাটকের মঞ্চে এতটা সময় কাটিয়েছেন বা থিয়েটারের মানুষদের সঙ্গে মেলামেশা করেছেন, তাদের মেলামেশাটা খুব মানে বহুস্তরীয় হয়, আর তারা সব এজের মানুষের সাথে চট করে মিশে যেতে পারেন, আমরা যেটা দেখি। তো এই জায়গা থেকে কি এই সুবিধাটা হতো, যেটা আপনি বললেন যে যে কোনো কারোর সাথে যে মিলেমিশে এই যে একটা বন্ধুত্বের জায়গা তৈরি করে ফেলা, এইটা কি ওর মানে থিয়েটারটাই ওকে এই ব্যাপারটা দিয়েছিল না? এটা প্রথম থেকে যদি থিয়েটারটা করতে, আপনারা যখন থেকে দেখছেন, মানে এটা কি শুরু থেকেই এই ব্যাপারটা ছিল ওর মধ্যে? হ্যাঁ, কিন্তু সব জায়গায় বাবার একটা অন্যরকম ব্যক্তিত্ব ছিল, সবার সাথে যে খুব মিশে যেত সেটা নয়, কিন্তু ওই ভেতরে টোকা দিলে তখন মনটার হদিশ পাওয়া যেত। যার জন্য আমরা বলছি যে রিহার্সাল রুমে গিয়ে আসল মানুষটাকে দেখা যেত, চরিত্রগুলো তৈরি করার সময় আসল মানুষটাকে কোথাও, কারণ তার সমস্ত আবেগটা ওটার মধ্যে। কিন্তু সবার সাথে যে বাবা খুব মিশে যেত সেই ব্যাপারটা নয়, একটা মানে পরিবারে ওটা ছিল, কিন্তু বাইরে একটা সব জায়গায় একটা ডিস্টেন্স, একটা বার রাখতেন। সেটা অনেকে অহংকার হয়তো ভাবতেন, কিন্তু সেটা কিন্তু হ্যাঁ মানে সেটা তো দরকার থাকাটা। হ্যাঁ, মানে ওই আত্মমগ্নতা, ওইটার মধ্যে সচরাচর কেউ ঢুকে পড়ুক সেটা হয়তো চাইতেন না। মানে একটা সবসময় ওই বোধটার মধ্যে, ওই ভাবনাটার মধ্যে থাকাটাই খুব প্রেফার করতেন। খেলাধুলো খুব ভালোবাসতেন, ফুটবল, মোহনবাগান। বাবা নিজেও খেলতেন, বাবা ইউনিভার্সিটি লেভেলে, স্টেট লেভেলে বাবা ফুটবল খেলতেন, এবং ব্যাংকেও যখন কাজ করতেন তখনও খেলাধুলো করতেন, ফুটবল খেলতেন। আর মোহনবাগানের সাপোর্টার? মোহনবাগান, আরে বাপরে, আমিও গুরুতর মোহনবাগানের সাপোর্টার। তখন তো মোহনবাগান ইস্ট বেঙ্গল আমাদের একটা বিরাট, এখন তো সেটা আর সত্যিই নেই। মানে ওই সময়টা তো মোহনবাগান ইস্ট বেঙ্গল মানে
মারামারির পর্যায়েও পৌঁছাতো, আর ওই ইলিশ এবং চিংড়ির বিক্রি বেড়ে যেত এক একটা আর স্পেসিফিক আমাদের দিনে। এই গলির সামনের বাড়িতে ওরা সবাই ইস্ট বেঙ্গল ছিল। এবার ইস্ট বেঙ্গল যদি হেরে যেত তাহলে ওদের সমস্ত দরজা জানলা বন্ধ হয়ে যেত। সেদিন আমাদের আর খেলাধুলো বন্ধ হয়ে গেল। আমরা যে একসাথে গলিতে খেলতাম সেদিন সব বন্ধ, এমন শোকের ছায়া। ওদের বাড়িতে প্রবেশ নিষেধ হয়ে গেছে কারণ ইস্ট বেঙ্গল হেরে গেছে। এবং উল্টোটা হলে আমাদের বাড়ি দরজা বন্ধ না হলেও একটা যেন কোথাও ভীষণ এটা থমথমে ভাব। এই যে দিদি কথায় কথায় যেটা উঠলো, যে আপনারা যেটা বললেন যে নাটক দেখা, সিনেমা দেখা সব ক্ষেত্রেই বাবার একটা সাহচর্য ছিল। তো সেই জায়গা থেকে যেটা যেটা হয় যে সিনেমায় ভালো মন্দ সেটা নিয়ে আলোচনা, যেটা এখন মানে নর্মালি আর হয়ই না, আগে ফিল্ম সোসাইটিগুলোতে, ফিল্ম ক্লাবগুলোতে খুব হতো। এই যে এত সিনেমা নিয়ে আলোচনা, ভালো সিনেমা খারাপ সিনেমা চিনতে শেখা, কিন্তু একজন নাট্য ব্যক্তিত্ব হিসেবে ওর সিনেমা সম্পর্কে অভিমত কি ছিল, যে সিনেমায় যে অভিনয় করব বা কিছু, এই জায়গাটা কখনো তো সেরকম ভাবে ওকে নাড়া দেয়নি। মানে বাবা সিনেমায় কাজ করেছে সেটা খুবই কম। মানে সিনেমার দিকে যে খুব অভিনয় করতে আগ্রহী ছিল সেটা আমাদের মনে হয়নি। আশা বলে একটা মেগা সোপেও কাজ করেছিল, কিন্তু সেটাও খুব মানে তারপরে আর বাবা ক্যামেরার কাজ সেভাবে করেনি। তবে সত্যজিৎ রায় একবার ডেকেছিলেন কোনো একটা চরিত্রের জন্য। সন্দীপ রায়েরও কাজ করেছে, সন্দীপ রায়ের সাথে একটা রাজা সেন আত্মীয় স্বজনে কাজ করেছিলেন। হ্যাঁ, আত্মীয় স্বজনে কাজ করতে করতেই বাবা অসুস্থ হয়। তো সত্যজিৎ রায়ের সাথেও একবার কথাবার্তা হয়েছিল পরের কোনো একটি কাজের জন্য, কিন্তু সেটা শেষ পর্যন্ত আর হয়নি। ঠিক তারপরে সত্যজিৎ রায় অসুস্থ করেছিল। আচ্ছা, মানে ওই আগন্তুকের আগে আগে আর কি। হ্যাঁ, একটা কাস্টিং এর জন্য ভেবেছিলেন বাবার কথা, বাবা দেখাও করেছিলেন, এবং কিন্তু আনফরচুনেটলি তার কিছুদিন পরে উনি অসুস্থ হয়ে পড়েন। ইনফ্যাক্ট সন্দীপ রায়ও এই বাড়িতে এসেছেন আমাদের বাড়িতে। আচ্ছা, আর এমনি ওর মানে সিনেমা নিয়ে যেটা আমি দেখেছি, অনেক নাটকের মানুষের একটা ব্যাপার থাকে যে এই সিনেমায় গেলে তাও কদিনের জন্য, সিরিয়ালে গেলে একে রিহার্সালে পাওয়া যায় না। মানে এইটা নিয়ে দলের কোনো বা যাদের নিয়ে উনি কাজ করছেন তাদের কেউ হয়তো সিরিয়ালে বেরিয়ে যাচ্ছেন বা টাইম দিতে পারছেন না, সেইটা নিয়ে কখনো বিরক্ত হতেন যে এরকম হয়েছে কখনো? সেটা শুরুর দিকে তো হতো না, সেটা তখন অনেক পরে হতো। হ্যাঁ, মানে সিরিয়ালের ব্যাপারটা আর একটু পরে এসছে। তো তখনও মানে সেইটা দেখিনি আমরা। আর তখন দলের খুব বেশি জন যে টিভিতে কাজের জন্য যাচ্ছে এরকমও ছিল না, ফলে সেইটা তখন ঠিক বুঝিনি। ওই সময়টা এসেছিল যখন লোকে থিয়েটার করতে আসতো সিরিয়াল করার জন্য, কাজে আমরা সেটা অতটা ফেস করি, মানে আমাদের গ্রুপে ওরকম অত ছিল না যে অনেকে ভীষণ সিরিয়াল করছেন এবং রিহার্সেলে পাওয়া যাচ্ছে না, সেটা খুব একটা বাবা ফেস করেন। আর এই যে দিদি, এটা আপনাকে জিজ্ঞাসা করি, এই যে আপনি বললেন যে আপনি তো নাটকটা করতেন, তো এইরকম একটা নেশার ব্যাপার, আপনি সেটা থেকে বেরোলেন কি করে? মানে এখন যে আপনি আর করেন না, সেইটা কি করে সম্ভব করলেন? এটা কি করে সম্ভব হলো, মানে ইচ্ছা তো করে মনে হয় কলকাতায় এলে, যেহেতু আমি এখন কলকাতায় থাকি না সেটাও একটা কারণ, এবং তখন মনে হয় যে কলকাতায় এলে হয়তো নিশ্চয়ই আবার করবো। একদম যে বেরিয়ে গেছি, হ্যাঁ অভিনয়টা করি না সেটা ঠিকই, তবে ভালো নাটক দেখার শখ এখনো আছে। আর আমার কড়া সমালোচক, সুতরাং আমার কাজের দিদি যেমন একদমই সবই ভালো বলে, আর বোন হচ্ছে কড়া সমালোচক। তাই সেইগুলো মানে থিয়েটারে যে একেবারে নেই তা না, থিয়েটারের কথাবার্তা সবকিছুর মধ্যেই আছে, কিন্তু ওই রেগুলারলি থিয়েটারটা নিজে না করলে হয়তো সমালোচনা করাটা অনেক ইজি হয়, সেই জন্যই। আর এই স্পেসটা ধরুন আমাদের সেই কারণেই করায় অসিত মুখোপাধ্যায় কালচারাল সেন্টার, যেটা আমরা এখানে আমরা ওই যেটা বললেন যে ওই আলোচনার জায়গাগুলো চলে যাচ্ছে, পরিসরগুলো চলে যাচ্ছে, তো সেইটাই ফিরিয়ে আনতে চাইছি। তো শুধুমাত্র থিয়েটার নিয়ে নয়, চাইছি এখানে সিনেমা নিয়ে আলোচনা হোক, এখানে ভেরিয়াস আর্ট ফর্ম নিয়ে আলোচনা হোক, ছবি নিয়ে কথা হোক, ভাস্কর্য নিয়ে কথা হোক, একটা আদান প্রদানের জায়গা তৈরি হোক। তো সেই ভাবনা থেকেই কোথাও আমরা জুড়ে আছি, মানে ও দূরে চলে গেলেও যায়নি, এটাই আর কি। আর এই যে যখন আপনি নাটকটাকে বাছলেন, নাটকটা করবেন, দীর্ঘদিনের আপনারও যাত্রাপথ, তো যেটা আমরা দেখি যে চেষ্টা হয়, যেটা গুণী বাবা বা মা হলে
একটা সব সময় তার তুলনা আসে, সেইটা অনেকের কাছে একটা চাপের জায়গা তৈরি করে। আবার অনেকে খুব স্বতঃপ্রণোদিতভাবেই চেষ্টা করেন যে যে লেগেসিটা ধরে রেখেও নিজের একটা সম্পূর্ণ স্বতন্ত্র ধারা তৈরি করতে। আপনার যে ক্রাফটের যে সেট আপটা, যে কিভাবে আপনি আপনার ক্রাফটটাকে তৈরি করবেন, সেটায় কতটা বাবার প্রভাব আছে? বাবার প্রভাব ভীষণ রকম ভাবে আছে, কারণ সেই সময় ট্রেনিংটা আমি ধরুন যাদের কাছে কলকাতার অনেক বিখ্যাত পরিচালকের সাথে কাজ করেছি এবং সকলেরই ধরন আলাদা আলাদা রকম, কিন্তু অসিত মুখোপাধ্যায়, বিভাস চক্রবর্তী আর সৌমিত্র চট্টোপাধ্যায়, এই তিনজন পরিচালকের কাছে কাজ করে আমি বুঝেছি তাদের ধরনে খুব একটা মিল আছে এবং তারা ওই যে বিটুইন দ্য লাইন্স সেইটার উপর অসম্ভব গুরুত্ব দিতেন এবং সেই খোঁজটা ভীষণ রকমভাবে হতো। ফলে আমাদের স্ক্রিপ্ট পড়াটা অনেক দিন ধরে হতো। এখন হয়তো ভাবাই যাবে না অতটা সময় দেওয়ার কথা, কিন্তু তখন তো 6 মাস 1 বছর একটা প্রযোজনা তৈরিতেই চলে যেত এবং এই ট্রেনিংটায় কিন্তু আমি বড় হয়েছি এবং এদের তিনজনের কাছে কাজ করতে গিয়ে দেখেছি বারবার খোঁজা, যে বাবা বলতেন সংলাপটা তোমার শেষ অস্ত্র, তখন তুমি বলে ফেললে আর কিছু করার নেই, তার আগে তুমি যা যা ভাবছো সেই ভাবনাটা যতটা তুমি ভাবতে পারবে, সেই ভাবনাটা যতটা দর্শক দেখতে পারবেন, তত তোমার অভিনয়টা তত বেশি প্রাণবন্ত হবে। তো সেইটা আমার মধ্যেও ভীষণ রকম আছে। এবার তখন ছোটবেলায় বাবা যখন কেউ যখন জিজ্ঞেস করতো বড় হয়ে কি হওয়ার ইচ্ছে, তখন বলতাম বড় হয়ে এটাই ইচ্ছে যে সবাই যেন বাবাকে সেজুতি মুখোপাধ্যায়ের বাবা বলে জানে। কিন্তু সেটা শুনে বাবা খুব হাসতো, কিন্তু দেখলাম সেটা আজও সম্ভব হয়নি, কারণ এখনো এত বছর থিয়েটার করার পরেও আমাকে সবাই অসিত মুখোপাধ্যায়ের মেয়ে বলেই জানে এবং সেইটা খুব গৌরবের মনে হয়। কিন্তু বাবার সম্পূর্ণ স্বতন্ত্র একটা ধারা ছিল, যে অভিনয়টা বাবা মঞ্চে করতেন সেই অভিনয়টা এখন বিরল হয়ে গেছে। এত কম দেখনদারি ছিল, এই যে আমরা বাবাকে নিয়ে কিছু বলে উঠতে পারি না, তার মধ্যে ওটা রয়েছে যে বাবা কখনোই দেখাতে চাইতেন না বেশি, তাই তার অভিনয়ের মধ্যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটতো, কিন্তু সেটা এত নিঃশব্দে ঘটতো। তো সেই ধারাটায় আমি পৌঁছবার চেষ্টা করেছি, কিন্তু সেই ধারাটায় আমি পৌঁছতে পারিনি। তার আরো একটা কারণ বোধহয় এখনকার থিয়েটারের ল্যাঙ্গুয়েজটাও পাল্টে গেছে। তো সেই কারণে হয়তো সেই ধারাটা আমি বহন করে নিয়ে যেতে পারিনি, যেটা আপনি বললেন যে তার সাথে আমার ভাবনাটাকে মিলিয়ে আমি হয়তো আমার একটা অন্যরকম ধারা তৈরি করেছি, যেটা পুরোপুরি বাবার নয়, আবার পুরোপুরি আমারও নয়, কারণ তার বীজ হিসেবে রয়েছে বাবার শিক্ষা। আর তারপরে যেভাবে থিয়েটার বদলাতে বদলাতে গেছে, আমিও চেষ্টা করেছি সেই অ্যাডাপ্টেশন হতে হতে নিজের মতো একটা ধরন তৈরি করতে। আর আরেকটা জিনিস তো হয় যে, যেটা মানে আমি শুরুতেই যেটা বললাম, যে এটা আমাদেরই অপারগতা বা আমাদের দুর্ভাগ্য যে আমরা ওর সম্পর্কে সেরকম ভাবে কিছু জানি না। কিন্তু মানে আজকে আপনি কালচারাল সেন্টার করেছেন ওর নামে, এটা তো একটা খুব ভালো পদক্ষেপ। কিন্তু এতদিনের যে আপনার যে কেরিয়ার, বা আপনাদের তিনজনের কথাই বলছি, আপনারা তিনজন ভিন্ন পেশায় থেকেছেন বা কাজ করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে মানে এটা কখনোই মনে হয়নি যে যেরকম ভাবে, মানে এটা তো সত্যি যে ওদের সম্পর্কে আরো বেশি করে মানুষের জানা উচিত, যে আমরা যে জানি না কেন মনে হয় যে যেরকম ভাবে আমরা আজকে আমি যদি মুম্বাইয়ের দিকে চলে যাই, আমরা যতটা গিরিশ কার্নাড জানি, আমরা যতটা মহেশ কঞ্চর জানি, আমরা এখানে সত্যি এদের সম্পর্কে মানে খুব কম জানি। এবং শুনতে খুব মানে আশ্চর্য লাগলেও যে আজকে যে মানুষ যেটা সব থেকে আগে করে গুগল সার্চ করে, অনেক এরকম কিংবদন্তি নাটকের ব্যক্তিত্ব যারা বাংলায় রয়েছেন তাদেরকে নিয়ে গুগল সার্চ করলেও কিছু পাওয়া যায় না। আপনি সেখানে একজন মানে শিক্ষকতার পেশায় আছেন, সেখানে আপনি তো একটা বইও লিখতে পারতেন যে এই যাদেরকে নিয়ে আমরা জানি না, এইটা কেন চেষ্টা করেননি? এটা অভিযোগের সুরেই বললাম। হ্যাঁ, সেটা আমার সত্যি হয়তো উচিত ছিল, কিন্তু আপনাকে বলি সেই ভাবনাটা যে চলে গেছে তা নয়। এই এতদিনে পেরেছি বাবার জিনিসগুলো, বাবার বইপত্র, চিঠি, এইগুলো যতটুকু আমরা পেয়েছি, কারণ বেশিরভাগটাই বাবার থাকতো চুপকথায়, শেষ বাবা চুপকথায় কাজ করেছেন, চুপকথার রিহার্সাল রুমে, সেগুলো আমরা পাইনি সব, তবে বাড়িতেও যা যা ছিল সেইগুলো একজোট করেছি এবং মানে একজন প্রকাশক সংস্থার সাথেও কথা হয়েছে। আগামী দিনে হয়তো বাবাকে নিয়ে লেখা দিয়েই শুরু হবে, তারপরে চেষ্টা করবো, আমার অভিজ্ঞতায় এত মহিরুহদের দেখেছি, তো তাদেরটাও যদি কোথাও লেখা যায়।
কারণ এগুলো জানিয়ে যাওয়া, তখন তো রেকর্ডিং হতো না, এখন যেমন সব প্রযোজনারই রেকর্ডিং থাকে, একদম তখন সেটা হতো না। আর আমার মনে হয় তার থেকেও বড় কথা, যে পদ্ধতিতে তারা নাটক তৈরি করতেন সেই পদ্ধতিটার রেকর্ডিং খুব দরকার ছিল, যেটা আমি বিভাস কাকুর কাছে কাজ করতে গিয়েও খুব আক্ষেপ হয়েছে যে ওনার তো একটা দলের বাড়ি আছে, একটা অফিস আছে, যদি ওই পদ্ধতিটার রেকর্ডিং থাকতো সেটা একটা অসামান্য দলিল হয়ে থেকে যেত থিয়েটারে, কিন্তু সেটা তো নেই। সেটা ওইভাবেই থাকবে যে আমরা যারা কাজ করেছি আমাদের স্মৃতি হাতড়ে। তো আগামী দিনে ইচ্ছে আছে সেগুলো যদি কোথাও লিখে যেতে পারে। আর আপনাদের ছোটবেলা থেকে বাবার থিয়েটার দেখার সুবাদে আমি জিজ্ঞাসা করি যে এখন যেটা খুব অনেক ক্ষেত্রে তর্ক বিতর্কের বিষয় হয়ে ওঠে যে নাটক আদপে আধুনিক হয়েছে না আধুনিকতা হারিয়েছে। অনেকেই বলে যে নাটক নাকি খুব আধুনিক হয়ে গেছে, আবার কেউ কেউ বলে যে না, আগে যেগুলো হতো সেটা কোথায়, যে সেই যে হতো। আপনি এখনো একজন মঞ্চের প্রথম সারির অভিনেত্রীদের নাম করতে গেলে আপনার নাম আসে। তো আপনার কি মনে হয় নাটক যেটা আপনি বাবাকে দেখেছেন বা সৌমিত্র চট্টোপাধ্যায়, বিভাস বাবু বা ওই সময়ে যারা কাজ করেছেন, আজকে আপনারা কাজ করছেন, ওরা কি আপনাদের থেকে বেশি আধুনিক ছিলেন, না আপনারা নাটককে ওদের থেকে আরেক স্টেপ আধুনিক করতে পেরেছেন? ওনারা অবশ্যই আধুনিক ছিলেন, কারণ এখনো ওই অভিনয়টা, সৌমিত্রবাবু মঞ্চে যে অভিনয়টা করতেন বা অসিত মুখোপাধ্যায় যে অভিনয়টা করতেন সেটা অসম্ভব আধুনিক। আমরা প্রচুর চেষ্টা করেও কিন্তু সেই সহজ অভিনয়ের দিকে পৌঁছতে পারছি না। এবং সৌমিত্রবাবুর সাথে একাধিক রজনীতে অভিনয় করে দেখেছি। আমরা আত্মকথা বলে একটি নাটকে অভিনয় করতাম, সৌমিত্রবাবু এক একদিন এমনভাবে সংলাপ বলতেন আমি ভাবতাম যে এটা উনি চরিত্র হিসেবে বললেন না, উনি বোধহয় আমাকে, সেজুতিকে বলছেন ওটা। এত তার মধ্যে সহজ সাবলীলতা থাকতো। সুতরাং তারা সেই সময় অসম্ভব আধুনিক ছিলেন। কিন্তু আমার মনে হয় দেখুন, সবকিছুর মতো থিয়েটার ল্যাঙ্গুয়েজেরও বদল হবে। এখন যে থিয়েটার ল্যাঙ্গুয়েজটা আসছে সেটা অনেক বেশি পারফরমেন্স বেসড। তখন যেটা ছিল সেটা হচ্ছে অনেক বেশি সংলাপ নির্ভর ছিল মূলত, অনেক তার বাইরেও কাজ হয়েছে নিশ্চয়। কিন্তু এখন আমরা যে সময়টায় যাচ্ছি সেটায় থিয়েটারের ভাষাটা আর অত প্রয়োজনীয়ই নয়, কারণ পারফরমেন্সটা বলা হচ্ছে যে একজন শিল্পী এবং একজন দর্শক থাকলেই সেই পারফরমেন্স তৈরি হবে। আমরা যদি সার্বিয়ার মারিনা আব্রামোভিচের কথা দেখি, তাহলে তার এনার্জি কিভাবে দর্শকের মধ্যে তিনি পাঠাচ্ছে। তো এই যে পারফরমেন্স, সুতরাং থিয়েটারের ল্যাঙ্গুয়েজ পাল্টাচ্ছে। তো তারাও একটা অসম্ভব আধুনিক অভিনয় ধারা তৈরি করেছিলেন, কিন্তু এখনো একটা অন্যরকম থিয়েটারের ভাষা তৈরি হচ্ছে। সব নাটক যে সমানভাবে দারুণ সময়কে ধরতে পারছে তা নয়, কিন্তু তার মধ্যেও অনেকে খুব ভালো কাজ করছে, এটাই মনে হয়। আর একটা কথা যেটা আমরা খুব দেখি, যেটা কথায় কথায় অনেকেই বলে থাকেন, যে রিসেন্টলি আপনারা দেখবেন যে আমাদের যাত্রার যে কাকলিদি আছেন, কাকলিদি একটি বিষয় নিয়ে বারবার সরব হচ্ছেন যে অনেকেই কিছু খারাপ বলতে গেলে বলছে যে যাত্রা টাইপের একটা কাজ। তেমন ভাবেই দেখবেন যে সিনেমা বা সিরিয়ালের ক্ষেত্রে যখন আমরা কাউকে অভিনয় করতে দেখি, কেউ একটু চড়া দাগের অভিনয় করলে তাকে বলা হয় যে নাটকের মঞ্চ তুলে নিয়ে এখানে এসেছে। এর তো একটা প্রতিবাদ হওয়া দরকার। মানে যেটা কাকলিদি যাত্রার মঞ্চে করছে, আপনারা যারা নাটকটায় এতদিন কাজ করেছেন, আপনি সব মিডিয়ায় কাজ করেন, আপনার কখনো মনে হয়নি যে এই যে ধরনের কথা, এইটা কেন আসে? নাটকের মঞ্চ তো সত্যি সেটা নয়। মানে আমরা যদি ভালো নাটক দেখি, সেইটা যদি সত্যিই তুলে ট্রান্সফর্ম করে একটা সিনেমায় নিয়ে যাওয়া যেত, হয়তো অনেক খারাপ সিনেমা উতরে যেত। সেটা তো হয় না, কিন্তু ওই কথায় ঢুকে গেছে যে উনি নাটকের মঞ্চটাকে তুলে এখানে নিয়ে আসে। এইগুলো মানে এইরকম তো আগেও বলা হতো অনেকের ক্ষেত্রে। এই সব নিয়ে কখনো বাবার সঙ্গে কোনো আলোচনা বা তর্ক বিতর্ক হয়েছে যে এই দুটো অভিনয়ের ফারাক নিয়ে? না, আসলে বাবা যেহেতু থিয়েটারটাই মূলত ধ্যান জ্ঞান ছিল, এবং যে স্বাভাবিক অভিনয় করতেন ওটা তো ভীষণ সিনেম্যাটিক। অনেকেই বলেছেন বাবা সম্বন্ধে ভীষণ সিনেম্যাটিক অভিনয়। এবং আমার মনে হয় যারা এই শব্দগুলো বলেন তারা একেবারেই না ভেবে একটা কথা প্রয়োগ করেন। কিন্তু এখন দেখুন, এই সময় দাঁড়িয়ে আমি জানি না যে খুব নাটকের মতো লাগছে এরকম হয়তো সিনেমায় বলাটাও কমেছে, মানে মানুষের সচেতনতাও বেড়েছে। কখনো কখনো কেউ বলে ফেলছেন, কিন্তু সেটা মনে হয় একদমই ভাবনাটা না ভেবে বলছেন, যে আমাদের বহু বছরের একটা অভ্যেস সেই জায়গা থেকে বলে ফেলছেন, বেশি নাটক করে ফেলছে। তো এখন সেরকম বললে তাকেও প্রচুর প্রতিবাদের মুখোমুখি হতে হচ্ছে, সেটাই বোধহয় একটা পজিটিভ ধাপ। তো এগুলো নিশ্চয়ই বলা কমবে, কারণ সবকটা মাধ্যমেরই নিজস্ব বৈশিষ্ট্য আছে, তার নিজস্ব হাই লো সবই আছে।
সুতরাং এইভাবে কোনো মাধ্যমের সাথে কোনো মাধ্যমের ওইভাবে তুলনা হতেই পারে না। আর খুব নিরপেক্ষভাবে দেখলে, যদি কন্যা হিসেবে না দেখেন, তাহলে মানে একজন নাট্য ব্যক্তিত্ব হিসেবে যদি বলা হয় যে এক কথায় একজন নাট্য ব্যক্তিত্ব অসিত মুখোপাধ্যায়কে এক কথায় বলতে গেলে কি বলবেন, কিংবদন্তির বাইরে? খুব কঠিন এক কথায় বলা। স্বাভাবিক অভিনয়। আর মানে নাটকের যে ভাষা, যেটা বদলে যাওয়ার কথা একটু আগেই হচ্ছিল, কোন নাটকের যে ভাষা ছিল, আপনার কখনো মনে হয়েছে যে সেটাকে রিক্রিয়েট করা নিজের মতো করে, বা সেটা যদি করতে পারেন তাহলে তো আরোই বেশি করে জিনিসটা হয়তো মানুষের কাছে কাছে পৌঁছাবে, সেটা কি কিছু ভাবছেন? হ্যাঁ, বাবা যে থিয়েটারগুলো করতেন সেগুলো একদমই একটা মূল্যবোধের সংকট, এই নাটকগুলোই বাবাকে বেশি আলোকিত করতো। তো সেরকম নাটকেই বাবা বাঁচতেন অভিনয় করার জন্য। তো নিলাম নিলাম যেটা একটা অসম্ভব বিখ্যাত কাজ বাবার, সেটা কিন্তু আবার হয়েছে, মূল্য নাম দিয়ে হয়েছিল তার বেশ কিছু অভিনয়। তখন বিকেলও আবার হয়েছে। আমরা তখন বিকেল তো হয়েছে, জন্মদিনটাও আমরা আবার করার কথা ভেবেছিলাম, কিন্তু কিছু কিছু আবেগ না এখন আর মানুষকে ওইভাবে ধাক্কা দেয় না, সেই আবেগগুলো মনে হয় ডেটেড হয়ে গেছে। তাই আমরাও এতই ইন্টারনেট যুগে আমরাও আমাদের মনগুলো এমন পাল্টেছে, সব নাটক হয়তো আবার করা যাবে না, কিন্তু কিছু কিছু নাটক যেমন তখন বিকেল আরেকটু বয়স হলে করার ইচ্ছে আছে, এবং নিলাম নিলাম হয়েছে, হয়তো আগামী দিনে আরো হবে। আরো বাবার বেশ কিছু কাজ আকরিকও হওয়ার কথা হয়েছে, কিন্তু ওই মূল্যবোধের সংকটগুলো এখন আর ওইভাবে এখন পাল্টেছে, সেই কারণে হয়তো এগুলো মেবি এখন সেগুলো সেই রেলেভেন্সটা হয়তো কারেন্ট সিনারিওয়ে আপনি হয়তো লোকেরা রিলেট করতে পারবে। আর দিদি, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো, আপনি তো নাচটা করেছেন, তো নাটকের সঙ্গে তো গান, নাচ প্রত্যেকটা শিল্প মাধ্যমে খুব জড়িত। কখনো মানে ইচ্ছে হয়নি যে এই যে দিদিরা নাটক করেছেন বা কিছু, যে সেইখানে তো আপনি নাচটা নিয়েও? বাবার নাটকে আমি কখনো ভাবিনি যে মানে করলে বাবার নাটক এর বাইরে গিয়ে করব, সেটা আমরা কখনো মাথায় আসেওনি, কখনো ভাবনাটাতেই আসেনি। সুতরাং আর বাবার নাটকে বাবা সেরকমই মানুষদের চুজ করতেন যারা অ্যাপ্রোপ্রিয়েটলি উনি কাস্ট করতেন। উনি কখনো সেইভাবে, আমি একটা নাটক ঘোড়ার একাত্তা অভিনয় ঘোড়াতে করেছিলাম, কিন্তু একদম করিনি যে তা নয়, করেছিলাম, কিন্তু তারপরে আর সেরকম ভাবে আর কি করা হয়নি। আর একদম শেষে এসে যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে যে আপনি তো বললেন যে বোন সমালোচক, কিন্তু বাবা দুজনের নাটকের সমালোচনা করতেন কিভাবে, বা কিরকম ভাবে? মানে বোন তখন অভিনয় করতেই চাইতো না, ওকে জোর করে ধরে ধরে নিয়ে যাওয়া হতো। কেউ হয়তো কোনো শো করতে পারবে না, তখন বোনকে জোর করে ধরে নিয়ে যাওয়া হতো। আমি বিশ্বাস করি মাও পাঠ করেছে, মাও নাটক করেছে, মানে মহিলা কম করলে তখন মাকেও জোর করে নিয়ে যাওয়া হতো, কিন্তু মা একদমই নন অ্যাক্টর, কিন্তু আমি কোনো মেয়ে পাচ্ছি না, কি করবো। যখন আমার মেয়ে হলো, বাবার ফার্স্ট রিয়াকশন ছিল নাটকের জন্য মেয়ে পাওয়া গেছে, আরেকটি মেয়ে পাওয়া গেছে। মানে বাবা এরকমই, মানে সবটাই ওর ছিল নাটক কেন্দ্রে। মানে ও অনেক আমার থেকেও অনেক ভালো অভিনয় করতো সেই সময়, যদিও খুব ছোট ছোট চরিত্রেও করেছে, কিন্তু তারপরে আর যেহেতু সেভাবে কন্টিনিউ করেনি, তাই আমার কম্পিটিশন কমে গেছে আর কি। দিদি, এখন কোথায় থাকেন আপনি? সেখানে তো নাটকের পরিবেশ আরোই ভালো। এই যেটা, সরি টু হ্যাঁ ইন্টারাপ্ট, আমি একটু উঠছি কারণ আমাদের তো একটা প্রোগ্রাম আচ্ছা, আছে, আচ্ছা। একটু গেস্ট আছে। হ্যাঁ, মঞ্চে আপনার নাটক তো দেখেইছেন। মঞ্চে আমার নাটক, হ্যাঁ, কিন্তু বাবার পরিচালনায় বেশি কাজ করেছি, কিন্তু কখনো সামনে প্রশংসা একেবারেই করতো না। একবার শুধু আমাদের জন্মদিন নাটক তখন তৈরি হচ্ছে, আমরা সাদেন অ্যাভিনিউর এক জায়গায় রিহার্সাল করছিলাম, তাপস সেন প্রথম দিন এসেছিলেন মানে রিহার্সাল দেখতে, তাপস সেন লাইট করেছিলেন। তো তাপস সেন রিহার্সালে এসে এরকম ভাবে বসে থাকতেন, নাটকের মতো হয়ে যাচ্ছে, উনি বসে থাকতেন, তার মধ্যেই ওনার যা ভাবনা হয়ে যেত। তো আমার আর তখন দোয়েল করতো, আমি
মানে ও হেলেন কেলারের চরিত্রে অভিনয় করতো, আমি অ্যান সালিভান, যে হেলেন কেলারের টিচার, তার ভূমিকায় অভিনয় করতাম। তো আমরা অভিনয় করতে গিয়ে একদিন ওই দুজনের একটা সংঘাতের দৃশ্য ছিল। সেই দৃশ্যর সময় দেখেছিলাম যে রিহার্সাল শেষ হতে দেখলাম যে তাপস জেঠু আমাদের একদম সামনে এসে দাঁড়িয়ে আছেন। ফলে আমাদের সেই অভিনয়ের উত্তেজনাটা কোথাও তাপস জেঠুকে ছুঁয়েছিল এবং উনি উত্তেজিত হয়ে একদম কাছে চলে এসেছিলেন। তো সেটা ফেরার সময় বাবা শুনেছিলাম একজনকে বলছেন যে দেখলে আজকে ওই দৃশ্যটার সময় তাপসটা একদম উঠে চলে এসেছেন, মানে তখন তার মধ্যে ওই ভালো লাগাটা দেখেছিলাম। আর যখন বিসর্জনে অভিনয় করছিলাম, আমি অপর্ণা হয়েছিলাম আর বাবা রঘুপতি করতেন। তো আমি তখন অনেকটা ছোট, শেষ দৃশ্যে যখন বলছি যে পিতা চলে এসো, জয়সিংহ মারা গেছে, তো সেই সময় আমি নিজেই এত আবেগাপ্লুত হয়ে গেছি বাবাকে নিয়ে যে আমি কেঁদে যেতে পিতা চলে এসো এমনভাবে বললাম যে আমি এত কাঁদছি যে সংলাপ আর কিছু শোনা যাচ্ছে না। তো বেরোলাম যখন, দলের সবাই খুব পিঠ চাপড়ে দিল, বললো যে এত ভালো অভিনয় করেছিস, এত আবেগে করলি। আমিও খুব গর্বিত হয়েছিলাম যে ফেরার সময় অনেকটা প্রশংসা প্রাপ্য হবে। তো দেখলাম ফেরার সময় বাবা বললো ওটা কি করলে, হ্যাঁ এমন কেঁদে ফেললে যে সংলাপই শোনা গেল না। শুনুন, সংলাপটা খুব গুরুত্বপূর্ণ, সেটা যখন কানে গিয়ে দর্শকের ধাক্কা দেয়, কানের মধ্যে দিয়ে কিন্তু মনে পৌঁছয়। সুতরাং ওই আবেগ আপ্লুত হয়ে সংলাপই শোনা গেল না, এটা কোনো অভিনয়ই হয়। সুতরাং কখনোই সামনে প্রশংসা পাইনি। অনেক ধন্যবাদ দিদি, অনেকটা সময় দিলেন, অনেক না জানা কথা, না জানা গল্প আমরা শুনলাম। আপনাদেরও নিশ্চয়ই ভালোই লাগবে, ছড়িয়ে দেবেন, আরো অনেক মানুষের জানা উচিত ওর সম্পর্কে। আমরা আবার চেষ্টা করব সেজু দিদিকে এবং তার পরিবারের সবাইকে নিয়ে যদি আবার আমরা বসতে পারি, আরো অনেক কথা জানতে পারবো। আর ঠিক এই জায়গাটা, লোকেশনটা দিদি একটু বলে দিন, যে যদি কেউ এইখানে আসতে চায়, যে যেটা সেজু দিদি করেছেন তার বাবার উদ্দেশ্যে, সেই জায়গাটায় আপনারা আসতে পারেন। এই জায়গাটা খুব সুন্দর, এখানে কিন্তু ইন্টিমেট থিয়েটারের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন দিদিকেই। এবং একটু লোকেশনটা যদি বলে দেন তাহলে মানুষ। অবশ্যই এই লোকেশনটা খুব কনভিনিয়েন্ট, এটা একদম ত্রিধারার যে পুজো হয় তার পেছনে, মানে লেকভিউ রোড স্টপেজ থেকে, তার থেকে হেঁটে 2 থেকে 3 মিনিট। সুতরাং অসিত মুখোপাধ্যায় কালচারাল সেন্টার বলে আপনারা যদি গুগল ম্যাপেও দেন তাহলেও এই জায়গাটা দেখাবে। আপনারা আসুন, এখানে আপনাদের নানা শিল্পের সম্ভার নিয়ে আসুন, আলোচনা করুন, বিতর্ক হোক, মানে সবসময় গম করুক জায়গাটা, এবং একটা সংস্কৃতির আদান প্রদান চলতে থাকুক, এটাই আমাদের আশা। থ্যাংক ইউ দিদি, অনেক ধন্যবাদ টাইম দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ যে বাবাকে নিয়ে আমরা এত কথা বলতে পারলাম। না, পুরোটাই আমরা জানলাম, এটা মানে আমাদেরই একটা প্লেজার।